তোমার কাছে নোটিফিকেশন চলে আসবে। তখন আজকে যে আমি কম্পারেটিভ অ্যানাটমি সম্বন্ধে অর্থাৎ তুলনামূলক শারীরবিজ্ঞান সঙ্গে সম্পর্কে যে পড়াবো, সেটা প্রথমে যে টপিক নিয়ে পড়াবো সেটা হচ্ছে হোমোলগাস অ্যানাটমি। ভেরি ইম্পর্টেন্ট টপিক। প্রত্যেকবার মাধ্যমিকে কোয়েশ্চেন এখান থেকে আসে, প্রত্যেকবার মাধ্যমিকে এখান থেকে বায়োলজি থেকে কোয়েশ্চেন কিন্তু আসে। তাহলে প্রথমে যে অঙ্গটা রয়েছে সেটা হচ্ছে সমস্ত ও সমবৃত্ত অঙ্গ। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে সমস্ত অঙ্গ কি। সমস্ত অঙ্গ কি? যেসব অঙ্গের উৎপত্তি ও গঠন একই কিন্তু তাদের কাজ আলাদা। কি বললাম? যেসব অঙ্গের উৎপত্তি ও গঠন একই কিন্তু কাজ আলাদা, সেটাকে বলা হয় সমস্ত অঙ্গ। যেমন উদাহরণ হিসাবে বলতে পারি বাদুড়ের ডানা, তিলের ডানা, এগুলো হচ্ছে সমস্ত অঙ্গ। এবার সমস্ত অঙ্গের উৎপত্তি হয় কীভাবে? অপিসারী অভিব্যক্তির কারণে কিন্তু সমস্ত অঙ্গের উৎপত্তি হয়। অপসারী অভিব্যক্তির কারণে সমস্ত অঙ্গের উৎপত্তি হয়। আর সমরূপ অঙ্গ সৃষ্টি হওয়ার যে ঘটনা, সেটাকে বলা হয় তোর হোমোলজি বলা হয়। কী বলা হয়? হোমোলজি বলা হয়। তারপর নেক্সট লাইন, সেটা হচ্ছে সমবৃত্ত অঙ্গ। সমবৃত্ত অঙ্গ কিনা? এটা সমবৃত্ত অঙ্গ, সমস্ত অঙ্গ যেটা বললাম ওর বিপরীত হচ্ছে সমবৃত্ত অঙ্গ। কেমন? যেসব অঙ্গের একই কাজ ও গঠন, একই কাজ কিন্তু তাদের উৎপত্তি ও গঠন আলাদা। যেসব অঙ্গের একই কাজ কিন্তু উৎপত্তি ও গঠন আলাদা, কিন্তু সমস্ত অঙ্গটা কি বলেছিলাম? যেসব অঙ্গের উৎপত্তি ও গঠন একই কিন্তু কাজ আলাদা। আর এখানে কাজ একই কিন্তু উৎপত্তি ও গঠন আলাদা, সেটাকে বলা হয় সমবৃত্ত অঙ্গ। উদাহরণ হিসেবে বলতে পারি বাদুড়ের ডানা হচ্ছে উল্লেখযোগ্য উদাহরণ। বাদুড়ের ডানা হচ্ছে উল্লেখযোগ্য উদাহরণ। সমস্ত স্তম্ভ কিসের কারণে? অপিসারী অভিব্যক্তির কারণে সমস্ত স্তম্ভ সৃষ্টি হয়। তাহলে এটা কী হবে? অপিসারী বিপরীত কি? অভিসারী। তাহলে অভিসারী অভিব্যক্তির কারণে এই সমবৃত্ত অঙ্গ সৃষ্টি হয়েছিল। তারপরে আমরা নেক্সট যেটা চলে আসবো সেটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। তারপরে এর যদি আমরা উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ দিই, সমস্ত অঙ্গের উদ্ভিদের ক্ষেত্রে সমবৃত্ত অঙ্গের যদি আমরা উদ্ভিদের ক্ষেত্রে উদাহরণ দিই, যেমন রয়েছে আঙ্গুরলতার আকর্ষ, মটর গাছের আকর্ষ, এদের প্রতিটি কাজ একই কিন্তু এদের হলেও প্রতি অঙ্গ রূপান্তর কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ সমবৃত্ত অঙ্গ। এবার যদি আমরা সমস্ত অঙ্গের ক্ষেত্রে দেখতে যাই, মানে সমস্ত অঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি, যেমন স্বল্পপত্র, যেমন স্বল্পপত্র ও কণ্টক উভয় গঠন কিন্তু কাজ আলাদা। এটা কাজের ক্ষেত্রে দেখা যায়, পেঁয়াজের ক্ষেত্রে দেখা যায়। তারপরে পেঁয়াজের ক্ষেত্রে পুংমাংসল খাদ্য সঞ্চয় করে, অপরপক্ষে ক্যাকটাসের ক্ষেত্রে তোর এটা সমস্ত অঙ্গ হিসাবে কাজ করে। তারপরে নেক্সট যেটা চলে আসবে সেটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ কি? নিষ্ক্রিয় মানে বুঝতে পারছিস, মানে হচ্ছে এক কথায় যেটাকে বলা ইনঅ্যাক্টিভ, মানে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, এটা হলো নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ কি? যেসব আমরা যদি এই পুরো প্রাণী জগৎটা যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে দেখতে পাবো যে কিছু প্রাণীতে কিছু নির্দিষ্ট অঙ্গ রয়েছে, যেগুলো খুবই মানে প্রতিদিন আমরা কাজ করার ফলে সেই অঙ্গ সব সময় অ্যাক্টিভেট থাকে। কিন্তু কিছু অঙ্গ যা আগে কাজ করছিল কিন্তু বর্তমানে তা ধীরে ধীরে ব্যবহার না করার ফলে লোপ পেয়েছে, অর্থাৎ ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে, ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে। এটাকে বলা হয় তোর নিষ্ক্রিয় অঙ্গ বা ভেজিটেবল অর্গান বা ভেস্টিজিয়াল অর্গান বলা হয়। উদাহরণ হিসেবে বলতে পারি গিনিপিগের সিকাম। মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স একটি নিষ্ক্রিয় অঙ্গ। তবে একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বলতে কালকুসুন্দা ফুলের 10টি পুংকেশরের মধ্যে 4টি নিষ্ক্রিয় বমন্দা, এগুলিকে স্টামিনড বলা হয়। স্টামিনড কি? কালকুসুন্দা ফুলের 10টি পুংকেশরের মধ্যে 4টি নিষ্ক্রিয়, এটাকে বলা স্টামিনড। থ্যাংক ইউ। বেশি করে তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবা, সাবস্ক্রাইব করে দেবা এবং দূর